আজকে 2018 সালের মিসলেনিয়াস পরীক্ষার প্রশ্নপত্র থেকে অঙ্কগুলো আলোচনা করব। প্রথম অঙ্ক, একটি বিদ্যালয়ে মোট ছাত্রের 75% বালক এবং বালিকা হচ্ছে 420 জন। তাহলে 75% যদি বালক হয় তাহলে বাকি 25% হয়েছে বালিকা। সেই 25%-এর মানে হচ্ছে 420। আমাকে বালক সংখ্যা বার করতে বলেছে, বালক হচ্ছে 75%। এটার মান কত হবে? দেখতে পাচ্ছি 25 থেকে 75, এটা 3 গুণ হয়েছে, তাহলে এটাকেও আমি 3 গুণ করে দেবো। তাহলে 0, 3 দুগুণে 6, 4 3 12, 1260 আনসার। 2 নম্বর অঙ্ক, এ এর বেতন বি এর বেতনের থেকে 25% কম হলে বি এর বেতন এ এর থেকে কত শতাংশ বেশি? এগুলো শর্টকাট ফর্মুলা আমরা জানি যে 25 কম, তাহলে উপরে 25 লিখবো, এবং 25 কম হলে 100 থেকে 25 কমিয়ে লিখবো 75 ইন্টু 100। 25 দিয়ে এটা কেটে দাও 3, তাহলে হয়ে গেল 100/3, মানে 33 পূর্ণ 1/3%। 6 নম্বর অঙ্ক, তো 6 নম্বর অঙ্কতে আমরা প্রথমে এই পূর্ণটা আমরা ভাঙবো। তো এক্ষেত্রে 999কে যদি আমরা 1000 লিখি, 999কে যদি 1000 লিখি, তাহলে আমরা বলবো যে আমরা একটু বেশি লিখে নিয়েছি। কত বেশি লিখেছি? এই যে 495 ভাগের মধ্যে 1 ভাগ বেশি লিখে নিয়েছি, তাহলে 1 ভাগ আমরা কমিয়ে দেবো, মানে -1/495। ঠিক আছে, এবং এটার সঙ্গে কত গুণ আছে? এটার সঙ্গে 99 গুণ আছে। এখন 99 দিয়ে দুটোকে গুণ করলে এটা হয়ে যাবে 99,000, এবং এটা 99 দিয়ে কাটাকাটি করলে আসবে -1/5, এবং তাহলে এই টার্মটা হয়ে গেল 99,000 -1/5, এবং এর সঙ্গে একটা 1/5 যোগ আছে। এই +1/5 আর -1/5 কেটে গেল, তাহলে পুরো ব্র্যাকেটের ভিতরের টার্মটা আমরা পেয়ে গেলাম 99,000। আগে কত আছে? আগে আছে 1/1000, এবং ব্র্যাকেটের ভিতরে আমরা পেলাম 99,000। এই 3টে শূন্য কেটে গেল, তাহলে উত্তর হয়ে গেল 99। 7 নম্বর অঙ্ক, একটি ছাত্রকে 3 দ্বারা কোনো একটি সংখ্যাকে ভাগ করতে বললে সে ভুলবশত 3 দিয়ে গুণ করে ফেলেছে এবং ফলাফল পেয়েছে 29.7। তাহলে সে কি ভুল করেছে? ভুল করেছে 3 দিয়ে গুণ। প্রথমে ভুলটা আমরা সংশোধন করব। তাহলে 3 দিয়ে গুণের বিপরীত প্রক্রিয়া ভাগ। তাহলে 29.7কে 3 দিয়ে ভাগ করলে তার ভুলটা সংশোধন হলো, এবং তারপরে যেটা করতে বলা হয়েছে সেটা করবো। কি করতে বলা হয়েছে? 3 দিয়ে ভাগ করতে বলা হয়েছে, মানে আবার 3 দিয়ে আমরা ভাগ করবো। তার মানে 3 3 9 দিয়ে এটা ভাগ হবে, 9 দিয়ে ভাগ করলে এটা 3.3 অ্যান্সার। 3 নম্বর অঙ্ক, একজন বিক্রেতা একটি পণ্য 20% লোকসানে বিক্রি করে। যদি সে পণ্যটি 200 টাকা বেশি দাম বিক্রি করতো তবে তার 5% লাভ হতো। 20% ক্ষতিতে সে বিক্রি করে নিয়েছে, এবং সে কল্পনা করছে যদি আমি 200 টাকা বেশি দাম বিক্রি করতাম তাহলে আমার 5% লাভ হতো। তাহলে এক্ষেত্রে পার্সেন্টেজের পার্থক্য কত আসছে? ক্ষতি থেকে লাভ হয়েছে, অনেক ক্ষেত্রে বলবো 25% পার্থক্য হচ্ছে। এটা কি কারণে হচ্ছে? 200 টাকা বেশি দামে বিক্রি করার জন্য। তাহলে 25%-এর মানে হচ্ছে 200 টাকা। ক্রয় মূল্য বার করতে বলেছে, ক্রয় মূল্য মানে আমরা 100-র মান বার করবো। তাহলে দেখতে পাচ্ছ 25 থেকে 100, এটা 4 গুণ হয়েছে, এটাকে আমরা 4 গুণ করে দেবো, উত্তর হয়ে গেল 800 টাকা। 4 নম্বর অঙ্ক, একজন অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যেই পণ্য বিক্রয় করার দাবি করে, কিন্তু বেঠিক ওজনের বাটখারা ব্যবহার করে সে 1 কেজির পণ্যের পরিবর্তে 900 গ্রাম দেয়। তাহলে 1 কেজি মানে 1000 গ্রাম, তাহলে 1000 গ্রামের পরিবর্তে 900 দেয়, মানে লাভ করছে কত? লাভ করছে 100 গ্রাম। কত গ্রাম বিক্রি করে? সে কিন্তু মুখে বলছে 1 কেজি বিক্রি করছি, কিন্তু সে তো 1 কেজি বিক্রি করছে না, সে বিক্রি করছে 900 গ্রাম। তাহলে 900-র উপরে আমরা লাভটা বার করবো, 100/900 ইন্টু 100। দুটো শূন্য কেটে গেল, তাহলে 100/9 মানে হয়ে গেল 11.9% লাভ হচ্ছে। 8 নম্বর অঙ্ক, একটি চৌবাচ্চার 4/5 অংশ পূর্ণ হয় 1 মিনিটে। 4/5 অংশ পূর্ণ হয় মানে আমরা কি বলবো? যে চৌবাচ্চাটাকে যদি আমরা মোট 5 ভাগ বলি, তাহলে পূর্ণ হয় কত? পূর্ণ হয় 4 ভাগ। তাহলে বাকি পড়ে থাকে কত? খালি পড়ে থাকে 1 ভাগ। তাহলে আমরা বলবো সহজ কথায় 4 ভাগ পূর্ণ হয় 1 মিনিটে। 1 মিনিট মানে 60 সেকেন্ডে। 4 ভাগ পূর্ণ হয় 60 সেকেন্ডে। তাহলে বাকি অংশ পূর্ণ হবে, মানে 1 অংশ পূর্ণ হবে কত সেকেন্ডে? 15 সেকেন্ডে। 9 নম্বর অঙ্ক, এক্স একটি কাজ 20 দিনে এবং ওয়াই ওই কাজটি 12 দিনে করতে পারে। ওয়াই একা ওই কাজটি একা 9 দিনে করলো, বাকি কাজ এক্স কদিনে করবে? তাহলে ওয়াই যে কাজ 12 দিনে করে সেটাই এক্স 20 দিনে করে, মানে 12 দিনের যেটা ওয়াইয়ের কাজ সেই কাজটা এক্স করে কদিনে? 20 দিনে। ওয়াই তো 9 দিন কাজ করে নিয়েছে, তাহলে ওয়াইয়ের সাপেক্ষে আমি বলবো যে 3 দিনের কাজ বাকি ছিল। ওয়াই 12 দিনে কাজ কমপ্লিট করতে পারে, কিন্তু সে 9 দিন কাজ করেছে, মানে ওয়াইয়ের 3 দিনের কাজ বাকি ছিল। সেই 3 দিনের কাজ এখন যদি এক্স করতে চায় তাহলে কদিনে করবে? তাহলে 12 থেকে 3, এটা 4 ভাগ হয়েছে, তাহলে 20-কেও 4 ভাগ করে দাও, হয়ে গেল 5 দিন। 5 নম্বর অঙ্ক, স্পিরিটের সঙ্গে কি অনুপাতে জল মিশিয়ে ক্রয় মূল্যেই বিক্রি করলে 20% লাভ হবে?
তো 20% লাভ করতে গেলে আমি বলবো যে স্পিড 100 ভাগে জল আমাকে 20 মেশাতে হবে, এবং এটাই হচ্ছে ওদের অনুপাত। তাহলে সেক্ষেত্রে 20 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 5:1। তো এখানে দেখছো অপশানে দিয়েছে 1:5, তো এটাই আমাদের রাইট অ্যান্সার। 10 নম্বর অঙ্ক, 12 জন শ্রমিক একটি কাজ শেষ করতে 4 ঘন্টা সময় নেয়, তো 15 জন শ্রমিক ওই কাজটি করতে কত সময় নেবে? তো এটা আমরা ডাইরেক্ট করতে পারি MDH/WH স্ট্রাকচারে, যেখানে দিনের কথা নাই, কাজের কথা নাই, মানে M×H এই স্ট্রাকচার ফলো করলেই হবে। তাহলে 12 জন শ্রমিক কাজ করে 4 ঘন্টায়, তাহলে 15 জন শ্রমিক কাজ করবে কত ঘন্টায়? 3 দিয়ে কাটবো, এটা 4, 3 দিয়ে কাটলে এটা 5, তাহলে x = 16/5, মানে 3×1=5 ঘন্টা। এবং 1/5কে মিনিট করতে গেলে এটাকে 60 দিয়ে গুণ করে দেবো, তাহলে উত্তর হয়ে যাবে 3 ঘন্টা 12 মিনিট। 11 নম্বর অঙ্ক, একজন মালি এতটি চারা গাছের চারা এমনভাবে রোপণ করলো যাতে একটি শ্রেণীতে যতগুলি গাছ আছে ঠিক ততগুলি শ্রেণী আছে। যতগুলি গাছ ততগুলো শ্রেণী আছে, এই ধরনের অঙ্ক থাকলে এই সংখ্যাটা কী করতে হবে? বর্গমূল করতে হবে। 1, 7, 9, 5, 6 এর বর্গমূল করতে হবে। তো এখানে 1 আসবে, 1-এর দ্বিগুণ এটা 2 হবে, এবং 79 নামবে। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের 3 বসবে, তো 3 বসলে এটা হয়ে যাবে 3 3 9, 3 2 6, বিয়োগ করলে 10, 56, এবং 13 ডবল হচ্ছে এখানে 26 বসবে। তাহলে কয় দিয়ে যাবে এটা? তো এখানে 4 দিলেই তোমার এখানে 1056 মিলে যাবে, 134 আনসার। 16 নম্বর অঙ্ক, একটি ট্রেন প্রথম 2 ঘন্টায় 35 কিমি/ঘন্টা বেগে, পরের 3.5 ঘন্টা 60 কিমি/ঘন্টা বেগে এবং শেষ এত ঘন্টা 70 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করে, সমগ্র যাত্রাপথে ট্রেনটির গড় গতিবেগ কত? তো গড় বেগের ফর্মুলা হচ্ছে যে মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে তোমাকে ভাগ করলেই গড় বেগটা তোমরা পেয়ে যাবে। তাহলে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে আমরা দূরত্ব বার করবো। 2 ঘন্টায় 35 কিমি/ঘন্টা বেগে কত ডিস্টেন্স যাবে? 70 ডিস্টেন্স যাবে। 3.5 ঘন্টায় 60 কিমি/ঘন্টা বেগে যাবে 180 আর 30, মানে 210, এবং 2.5 ঘন্টায় 70 কিমি/ঘন্টা বেগে গেলে 140 আর 35 175। এগুলো হলো ডিস্টেন্স, এগুলো সব আমাকে যোগ করতে হবে। তো যোগ করলে হয়ে যাবে 455। তাহলে গড় বেগের ফর্মুলা বললাম, মোট দূরত্ব 455, এবং মোট সময় হয়ে যাচ্ছে 2 ঘন্টা এবং 2.5 ঘন্টা 4.5 ঘন্টা 5 আর 3 8 ঘন্টা। আমাকে 8 দিয়ে ভাগ করলে দেখতে পাচ্ছ 540 56.87 ডি অ্যান্সার। 12 নম্বর অঙ্ক, এক ব্যক্তি মূলধনের 1/3 অংশ বার্ষিক এত %, 1/4 অংশ 8% এবং বাকি অংশ 10%। তো এক্ষেত্রে আমরা ভগ্নাংশের নিচের লসাগু করবো 3 আর 4, 3 আর 4 লসাগু হচ্ছে 12, সেই 12টাকে আমরা মোট মূলধন ধরবো, ঠিক আছে? 12 হচ্ছে মোট মূলধন। তাহলে প্রথমটা হবে 1/3 12, মানে প্রথমটা হচ্ছে 4, তারপরটা 1/4 12, মানে এটা হয়ে গেল 3, এবং বাকিটা হচ্ছে 12 থেকে বিয়োগ পাবে, 12 থেকে বিয়োগ করে 4 এবং 3-এর, তাহলে হয়ে যাচ্ছে কত? 5। তাহলে প্রথমটা হয়ে গেল 4, তারপরটা হয়ে গেল 3, এবং তারপরটা হয়ে গেল 5। তো আমরা এখন মোটের উপরে ইন্টারেস্টটা বার করবো। 4/7% করে 4 × 7, তারপরটা হচ্ছে 3 ভাগ কত ইন্টারেস্ট করে? 8 ইন্টারেস্ট করে, এবং তারপরটা 5 ভাগ ইন্টারেস্ট হচ্ছে 10। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে এটা 28, 24 এবং 50 যোগ করলে হয়ে যাবে, দেখতে পাচ্ছ 102। এই 102 এর মানই বইয়ে বলেছে 561 টাকা, 102 এর মান। এখন আমরা মূলধন বার করবো। তাহলে মূলধন পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা 100 ধরি, কিন্তু আমরা অলরেডি মোট 12 ধরে রেখেছি, তার জন্য আমরা 1200 বার করবো। 1200তে আমরা কত হবে সেটা বার করবো। এই অঙ্কটা হুবহু 2019 সালেও করেছে, এবং এই 19 সালে আমরা প্রিভিয়াস ইয়ারে আলোচনাও করে দিয়েছি। তো দেখো 51 দিয়ে কাটছি, 51 দিয়ে কাটলে এটা 2 হবে, এবং এটা হয়ে যাবে 11। তাহলে দেখতে পাচ্ছ এটা 600 গুণ হয়ে গেছে। তাহলে এটাকেও তুমি 11কে 600 গুণ করে দাও, 600 গুণ করলে হয়ে যাবে 6600। 17 নম্বর অঙ্ক, আপেলের মূল্য 20% হ্রাস পাওয়ায় একজন ক্রেতা 50 টাকায় 1 ডজন অতিরিক্ত আপেল পেতে পারে। আপেলের ডজন প্রতি হ্রাস মূল্য কত? মানে দোকানদার 50 টাকায় তোমার দাম কমেছে বলে 1 ডজন আপেল দিতে চাইছে। তুমি যদি 1 ডজন আপেল দোকানদারের কাছ থেকে না নিতে চাও, তাহলে তোমাকে টাকা ফেরত দেবে। তাই কত টাকা ফেরত দেবে? 50 টাকার 20%। 50 টাকার যদি 20% বার করো, তাহলে দেখতে পাচ্ছ এটা হবে কত? 10 টাকা। তার মানে 1 ডজন অতিরিক্ত আপেল তোমাকে ফেরত দিচ্ছিল, সেই আপেলটা না নিলে তোমাকে 10 টাকা অতিরিক্ত তোমাকে দেবে। তখন এটাই বোঝা যাচ্ছে যে 1 ডজন আপেলের
বর্তমান মূল্য মানে হ্রাসপ্রাপ্ত মূল্য এটা বলেছে, বর্তমান মূল্য কত 10 টাকা। 13 নম্বর অঙ্ক, একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায় যায়, অপরটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান 4 ঘন্টায় আসে। তার মানে সময় দেওয়া আছে একবার 6 ঘন্টা এবং একটা হচ্ছে 4 ঘন্টা। এটা যদি লসাগু করো 12, এটা হয়ে যাবে ওদের দূরত্ব। সেই 12কে ভাগ করে তুমি পেয়ে যাবে 2 এবং এটা হচ্ছে 3, এটা হয়ে গেল ওদের বেগ। তাহলে যেহেতু ওদের মুখ বিপরীতমুখী, আপেক্ষিক বেগ কী হবে? আপেক্ষিক বেগ যোগ হয়ে যাবে, আপেক্ষিক বেগ হয়ে যাবে 2 আর 3 কত 5। তাহলে আমি বলতে পারি যে 12 দূরত্ব যাবে 5 বেগে। তাহলে সময় কত লাগবে? সময় লাগবে 12/5, 2 পূর্ণ 2 এর 5 ঘন্টা। এই 2 এর 5কে মিনিট করার জন্য 60 দিয়ে গুণ করে দেবো, তাহলে হয়ে যাবে 2 ঘন্টা 24 মিনিট। তাহলে গাড়ি শুরু হয়েছিল 7টার সময়, 7টার সঙ্গে যদি এখন 2 ঘন্টা 24 মিনিট যোগ করি তাহলে হয়ে যাবে 9টা 24। 14 নম্বর অঙ্ক, অজয় বয়সে বিজয়ের থেকে, এখানে অঙ্কটা ভুল আছে, বিজয়ের থেকে যত ছোট তরুণের থেকে ঠিক ততটাই বড়, এটাই বলা আছে। তো বিজয় এবং তরুণের বয়সের যোগফল যদি 48 হয় তবে অজয়ের বয়স কত? তো এই অঙ্কর ক্ষেত্রে বিজয় এবং অরুণের যে বয়স 48 আছে, এই 48কে দুভাগ করে দাও 24, এটাই হয়ে যাবে অজয়ের বয়স। অঙ্কটা আমরা কীভাবে করবো? বলছে অজয়ের বয়স বিজয়ের থেকে যত ছোট, তার মানে কে ছোট? অজয় ছোট, বিজয় বড়। তাহলে বিজয় মাইনাস অজয়, তরুণের থেকে কে বড়? অজয় তত বড়। তাহলে অজয় মাইনাস তরুণ, এদের বিয়োগফল একই হবে। তার মানে বলতে পারি এই অজয়কে ওই দিকে নিয়ে যাচ্ছি এবং তরুণকে এদিকে নিয়ে আসছি, তাহলে বিজয় প্লাস তরুণ সমান 2a, এবং বিজয় এবং তরুণের যোগফলটাই বলা আছে 48, অতএব তরুণের বয়স হবে, অজয়ের বয়স হবে কত? 48/2 মানে 24। 18 নম্বর অঙ্ক, এত এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো এই সংখ্যাটা আমাদের বর্গমূল করতে হবে। 1 দিলাম, 53, 1 ডবল 2, 2 দাও, 2 দিলে এটা হয়ে গেল 44, এবং বিয়োগ করো, এটা হবে 9, 7, 0, 12 ডবল হচ্ছে এখানে 24। তো এমনিতে এটা বর্গমূল করলে 3 দিয়ে যাবে। তো যখন যোগ করার কথা বলবে তখন যত দিয়ে বর্গমূল যাবে, 3 দিয়ে এখানে বর্গমূল যাবে, সেটা না করে আমরা 1 অতিরিক্ত দেবো, মানে এখানে আমরা 4 দিয়ে দেবো। 4 দিয়ে দিলে কত হবে? 4 4 16, আর থাকে 1, 96 আর 97। তাহলে এখানে কত বেশি লেখা হয়ে গেল? দেখতেই পাচ্ছ 6 বেশি লেখা হয়ে গেল, অতএব এখানে 6 যোগ করতে হবে। 19 নম্বর অঙ্ক, এইটার মান বার করতে বলেছি। তো আমরা এখান থেকে যদি আমরা প্রত্যেকটা থেকে 2 এর স্কোয়ার কমন নিয়ে নিই, তো দেখো হয়ে যাবে এটা 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, ডট করে 10 এর স্কোয়ার, মানে প্রথম টার্মটাই চলে আসবে। ঠিক আছে, তো 2 এর স্কোয়ার কত হয়? 2 এর স্কোয়ার 4, এবং এই টার্মটা বলাই আছে 385, এটা গুণ করে দিলে উত্তর হয়ে যাবে 5 4 20, 2 4 32, 32 34 হচ্ছে 1534। 2 নম্বর অঙ্ক, x is to y 2 is to 1 হলে এটার মান কত? এখানে x আর y এর মান বসে দিলে হয়ে যাবে 2 স্কোয়ার 4 - 1/4 + 1, তাহলে হয়ে গেল 3/5, মানে 3:5। 15 নম্বর অঙ্ক, x এর মাসিক আয় 25,000 টাকা, সে শিক্ষা খাতে ব্যয় করে 10%, বাকি আয়ের, এখানে একটা কথা বলেছে যে বাকি আয়ের 20% ব্যয় করে গৃহ খাতে, তারপর বাকি আয়ের 15% জমা করে সঞ্চয় স্কিমে। তো এভাবে বাকি কথা বলে থাকলে কিন্তু প্রত্যেকটা যোগ করলে হয় না। তাহলে শিক্ষা খাতে ব্যয় করে অবশ্যই 10%, শিক্ষা খাতে 10%, এবং বাকি আয়ের 20% ব্যয় করে গৃহ খাতে। তাহলে গৃহ খাতে কত খরচা করবে? বাকি কত আছে? বাকি তো 90, 10% যদি শিক্ষা খাতে ব্যবহার করে তাহলে বাকি পড়ে আছে 90, তাহলে 90 এর 20% কত হয়ে যাবে? 18, 18% গৃহ খাতে ব্যবহার করে, তারপরে বাকি আয়ের 15% জমা করে সঞ্চয় স্কিমে। তাহলে বাকি আর কত পড়ে আছে? 100-র মধ্যে 10 হয়ে গেছে শিক্ষা খাতে, 18 হয়ে গেছে গৃহ খাতে, তাহলে বাকি পড়ে আছে আর 72। এই 72-এর 15% জমা করে কিসে? সঞ্চয় স্কিমে 15%। আমাদের বার করতে বলেছে কি অবশিষ্ট আয় ব্যয় হয় খাবার ও জামা কাপড়ে, এবং আয়ের কত শতাংশ খাবার ও জামা কাপড়ে ব্যয় করে। আমাকে এই যে 15% সঞ্চয় ব্যবহার করে তার বাকিটা বার করতে বলেছে, মানে 72-এর 85% বার করলেই অঙ্কটা হয়ে যাবে। আর কেউ যদি বলে কি না 72-এর 15% বার করব সঞ্চয় স্কিম, তাহলে সেটা বার করার পর তোমাকে আবার 72 থেকে বিয়োগ করতে হবে, মানে 72-এর 15% বার করলে হবে 10.8, সেই 10.8টা 72 থেকে আবার বাদ দিতে হবে।
মানে হয়ে যাবে 61.2। আর এখানে ডাইরেক্ট ক্যালকুলেশন হয়ে যাবে, 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 4 8 72, 4 দিয়ে কাটলে এটা 25, 5 দিয়ে কাটবো এটা 5, 5 দিয়ে কাটলে 17, 18 ইন্টু 17/5, এটা ক্যালকুলেশন করলে সেই 61.2 আসবে। 21 নম্বর অঙ্ক, 10 টাকা লিটার দরে 12 লিটার দুধের সঙ্গে কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা দাম বিক্রি করা হয়? সেটা আমরা অ্যালিগেশনে করবো, দুধ এবং জল। দুধের দাম কত টাকা? দুধের দাম হচ্ছে 10 টাকা। আর জলের দাম কত? জলের দাম তো 0, জলের কোনো দাম হয় না। তাহলে এক্ষেত্রে মোটের উপরে কত টাকা বিক্রি করেছে? 8, সে 8 টাকার মধ্যে লিখবো। এবারে কোনাকুনি বিয়োগ করো, তাহলে এটা হয়ে যাবে 8, এটা হয়ে যাবে 2। অতএব ওদের পরিমাণের অনুপাত হয়ে গেল 4:1। তো এই 4-এর মানটাই বলেছে প্রশ্নেতে 12 লিটার দুধ, মানে 4-এর মান হচ্ছে 12। তাহলে 1-এর মান কত হবে? দেখতে পাচ্ছ 4-এর মান 12, মানে এটা 3 গুণ হয়েছে, তাহলে এটা 3 গুণ করে দাও। অতএব 3 লিটার জল লাগবে। 22 নম্বর অঙ্ক, √20 প্লাস √20 এভাবে যদি অঙ্ক থাকে, সেক্ষেত্রে এই 20কে পরপর দুটা সংখ্যার গুণাকারে লিখতে হবে। পরপর সংখ্যা সেক্ষেত্রে দেখতে পাচ্ছি 4 গুণিত 5। যদি প্লাস থাকে এগুলোতে তাহলে বড়টা মান হয়, তাহলে এক্ষেত্রে +5 উত্তর, এবং যদি মাইনাস থাকতো তাহলে সেক্ষেত্রে ছোটটা উত্তর হতো। 23 নম্বর অঙ্ক, ABC এত অনুপাতে টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 5 মাস পর এ তার মূলধনের 1/3 তুলে নেয়। তো এই অঙ্কের ক্ষেত্রে এই যে ভগ্নাংশের অনুপাত আছে, একে পূর্ণ সংখ্যার অনুপাত করবো। নিচের লসাগু দেখতে পাচ্ছ 30 হবে, সেই 30 দিয়ে সব কিছু আমরা গুণ করি, তাহলে অনুপাতটা হয়ে যাবে 15:10:6। এটা হয়ে গেল ওদের মূলধনের অনুপাত। কারণ 3 জনের আলাদা করে আমরা হিসাব করবো। এর ক্ষেত্রে ফার্স্টে হিসাব করি। এ 15 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, 5 মাস পর কি করেছে? 1/3 তুলে নিয়েছে। তাহলে 15 টাকা পুরোপুরি 5 মাস ব্যবসায় ছিল। তো 1/3 তুলে নিচ্ছে মানে কত? 15/1/3 মানে 5 টাকা তুলে নিচ্ছে। থাকবে কত টাকা? 10 টাকা। সেই 10 টাকা চলেছে 7 মাস। তাহলে 5 15 75 প্লাস 7 10 70, এটা হয়ে গেল 145 টাকা। বি এর ক্ষেত্রে কি বলবো? সে 10 টাকায় পুরো 12 মাস ব্যবসায় খাটিয়েছে, মানে এটা হয়ে গেল 120। এবং সি এর ক্ষেত্রে বলবো 6 টাকা 12 মাস খাটিয়েছে, 6 × 12 72। অর্থাৎ ABC এর অনুপাত পেয়ে গেলে 145, 120 এবং 72। তো আমরা যদি অনুপাতের মোট করি তাহলে দেখতে পাচ্ছ অনুপাতের মোট করলে হয়ে যাবে, লাস্টে হচ্ছে এখানে 7, 4 দিয়ে 6 আর 3, হয়ে থাকে 1 এবং 3, 337। এই অনুপাতের মোট 337, এটাই হচ্ছে মোট লাভ 6,740 টাকা। তাহলে দেখতে পাচ্ছ এটা 20 গুণ হয়ে গেছে। আমাকে বার করতে বলেছে এর লভ্যাংশ। এর লভ্যাংশ হচ্ছে 145, তাহলে 145-এর মান কত হবে? 20 গুণ করে দাও। 20 গুণ করলে হবে 290 এবং একটা শূন্য, মানে 2900 টাকা। 24 নম্বর অঙ্ক, একজন ছাত্রের পরীক্ষার নম্বর 63-র পরিবর্তে 83 নথিভুক্ত করায় সমস্ত ছাত্রের গড় হাফ বৃদ্ধি পেয়েছে। তো কত বেশি লেখা হয়ে গেছে? 20 বেশি লেখা হয়েছে। 20 বেশি লেখা হয়েছে বলে হাফ বেড়েছে। তাহলে এই হাফ কতজনের বেড়েছে? কি করবো? এই 20-কে আমরা হাফ দিয়ে ভাগ করবো। হাফ দিয়ে ভাগ মানে এই দুইটা উপরে গুণ হয়ে যাবে। অতএব 40 জন ছাত্র ছিল। অতএব বুঝতেই পারছো যে 40 জনের হাফ করে বৃদ্ধি পেয়েছে বলেই 20 বেড়েছে। 25 নম্বর অঙ্ক, এক ব্যক্তি 3 মাসে যা রোজগার করে 4 মাসে তা ব্যয় করে। তার বাৎসরিক সঞ্চয় 45,000 টাকা হলে মাসিক আয় কত? 4 মাসের ব্যয় মানে হচ্ছে কত? 4 মাসের ব্যয় মানে 3 মাসের আয়। আমি 12 মাসের ব্যয়টা হিসাব করবো, যে 12 মাসের ব্যয়ে ক টাকা আয় করবে। তো দেখতে পাচ্ছ এটা 3 গুণ হয়েছে, তাহলে এটাও যদি আমি 3 গুণ করি তাহলে হয়ে যাবে এটা 9। মানে 9 মাসের যে আয় সেই টাকাটা দিয়ে পুরো 12 মাস ব্যয় হয়ে যায়। তার মানে ওর 3 মাসের আয় সঞ্চয় হয়েছে। ছ মাসের আয়, 3 মাসের আয়টাই হচ্ছে ওর সঞ্চয়। ঠিক আছে, সেটা কত টাকা? 45,000 টাকা। 3 মাসের আয় মানে হচ্ছে 45,000 টাকা। তাহলে 1 মাসের আয় কত হবে? 15,000 টাকা।